আজ ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। হেপাটাইটিস বি ও সি নীরব ঘাতক। বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ এই ভাইরাস দ্বারা আক্রান্ত, যার মধ্যে অনেকেই জানেন না যে তারা এই রোগে ভুগছেন। বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে তথ্যের অভাব, সচেতনতার ঘাটতি ও ভুল ধারণা থেকে এই ভাইরাস আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিকন নিবেদিত বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৫ উপলক্ষে আরটিভির বিশেষ আয়োজন হেলথ ফর অলে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। লেটস ব্রেক ইট ডাউন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ দিনটি নানা কার্যক্রমের মধ্য দিয়ে পালিত হচ্ছে। হেপাটাইটিস নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ল্যাবেইড স্পেশালাইজড হাসপাতালের হেপাটোলজি বিভাগের কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার সেলিমুর রহমান এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের লিভার বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার মোহাম্মদ ফজল করিম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। অধ্যাপক ডাক্তার সেলিমুর রহমান স্যার, আপনার কাছে আসছি একেবারে অনুষ্ঠানের শুরুতেই। সেটি হচ্ছে হেপাটাইটিস, এটি আসলে কি এবং এটির প্রভাব কি কি রয়েছে? ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ এবং আরটিভিকে ধন্যবাদ আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে যে প্রশ্নটা করলেন সেটা খুবই সুন্দর প্রশ্ন। হেপাটাইটিস কি? হেপা বলতে আমরা বুঝি যে লিভার, আইটিস শব্দের অর্থ হলো ইনফ্লামেশন, প্রদাহ। তো হেপাটাইটিস বলতে আমরা বুঝি লিভারের প্রদাহ। লিভারের প্রদাহ আমাদের দেশ ভেদে কারণে বিভিন্ন রকম হয়ে থাকে। যেরকম ধরেন আমাদের দেশে লিভারের প্রদাহ সাধারণত ভাইরাস দিয়ে হয়ে থাকে, বি ভাইরাস, সি ভাইরাস, যেটা ক্রনিক লিভার ডিজিজ করে থাকে লোকে বেশিরভাগ কনসার্ন। এছাড়া সচরাচর আমরা যে জন্ডিসটা দেখে থাকি সেটা এ ভাইরাস আর ই ভাইরাস। এটা আমাদের একটা পানিবাহিত কিংবা খাবারবাহিত ভাইরাস। এটা লিভারকে প্রদাহ করে, কিছুদিনের জন্য আক্রমণ করে, তারপরে আস্তে আস্তে বেশিরভাগ রোগী ভালো হয়ে যায়। এর প্রভাবটি কেমন দেখছেন? প্রভাব তো সুদূর প্রসারী। আপনি জানেন যে বি ভাইরাস, সি ভাইরাস তো ক্রনিক লিভার ডিজিজ করে। আমাদের দেশে আগে ছিল 10% মতো ক্যারিয়ার রেট, আর সি ভাইরাসের 1% মতো ক্যারিয়ার রেট। তো এটা 1% হলে সি ভাইরাসের প্রভাবও খুব কম না, কারণ এর 85% রোগী ক্রনিক লিভার ডিজিজ হয়। আর বি ভাইরাস যদি আপনি ধরেন অ্যাডাল্টে শতকরা 90 জনই ক্লিয়ার হয়ে যায়, 10% মতো আনুমানিক ক্যারিয়ার হিসাবে থাকে। আর ইনফ্যান্ট বাচ্চারা জন্মের পরপর মায়ের থেকে যারা ভূমিষ্ঠ হওয়ার পরপর যাদের মধ্যে বি ভাইরাস আক্রান্ত হয় তাদের 90% কিন্তু ক্রনিক লিভার ডিজিজ হয়। কাজেই এই দুটারই কিন্তু অত্যন্ত সুদূর প্রসারী প্রভাব রয়েছে আমাদের দেশে। কারণ এরা রোগী অসুস্থ হয়ে যায়, বিভিন্ন রকম রোগে ভোগেন, পেটে পানি হয়, সিরোসিস হয়, লিভার ক্যান্সার হয়, এবং এটা আমাদের অর্থনীতিতে বিরাট খুব বড়ভাবে প্রভাব ফেলে। সেজন্য আমাদের টার্গেট, যেটা WHO টার্গেট, 2030 সালের মধ্যে আমরা এই ভাইরাসকে যেন নির্মূল করতে পারি। ধন্যবাদ আপনাকে। ডাক্তার মোহাম্মদ ফজল করিম, আপনার কাছে আসছি। সেটি হচ্ছে হেপাটাইটিস, এর কি কি ধরন রয়েছে এবং একেবারে শুরুর দিকে একজন ব্যক্তি কিভাবে বুঝতে পারবেন যে তিনি এই হেপাটাইটিস জনিত সমস্যায় ভুগছেন কিনা? হেপাটাইটিস মূলত হচ্ছে আমরা ইংরেজি অক্ষর দিয়ে সাধারণত নামকরণ করে থাকি। হেপাটাইটিস এ আছে, বি আছে, সি, ডি, ই। এর মধ্যে হচ্ছে এ এবং ই হচ্ছে পানিবাহিত এবং হচ্ছে বি এবং সি রক্তবাহিত। তো এটা সাধারণত আমাদের দেশে বাইরে খোলা খাবার দিয়ে সাধারণত এই ভাইরাসটা ছড়িয়ে থাকে, এবং বি ভাইরাসটা রক্ত এবং রক্ত জাতীয় যে ট্রান্সমিশন দিয়ে হয়ে থাকে। একেবারে শুরুর দিকে একজন ব্যক্তি কিভাবে বুঝবেন যে তিনি হেপাটাইটিস জনিত সমস্যায় ভুগছেন? আচ্ছা, একেবারে শুরুর দিকে যেটা হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস যেটা বলি বা স্বল্পমেয়াদী হেপাটাইটিস বলি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে ক্ষুধামন্দ। প্রথম যেটা রোগীটা ফিল করে যে ক্ষুধামন্দটা, পেটের উপভাগে ব্যথা থাকে, কারো কারো ডার্ক ইউরিন ঘন প্রস্রাবটা খুব গাঢ় হয়, যা বমি বমি ভাব হয়। এটা দিয়ে রোগীরা সাধারণত অনুমান করে থাকে যে কিছু একটা হচ্ছে। এর পরবর্তী দেখা যায় জন্ডিসটা হয়ে যায়, তখন তো সবাই আমরা দেখতে পাই। আর যেটা ক্রনিক, যেটা দীর্ঘমেয়াদী হেপাটাইটিস, সেটা তো প্রথম দিকে দেখা যায় কোনো লক্ষণই থাকে না, যে কারণে আমরা নীরব ঘাতক হিসাবে বলে থাকি হেপাটাইটিস বি এবং সি। দীর্ঘদিন কোনো লক্ষণ থাকে না, পরবর্তীতে যখন লক্ষণ দেখা যায় তখন অনেক দেরি হয়ে গেছে। দেখা যায় যে হেপাটাইটিস বি এবং সির জন্য দেখা যাবে এটা পানি চলে আসে, অ্যাসাইটিস যেটাকে বলে, অনেকের গলার শিরা মোটা হয়ে যায়,
সেটাতে রক্তক্ষরণ হতে পারে, লিভার ক্যান্সার হতে পারে, অনেকের অজ্ঞানের প্রবণতা যেটাকে এনকেফ্যালোপ্যাথি, এই ধরনের জটিলতা পরবর্তীতে দেখা দেয়। অধ্যাপক ডক্টর সেলিমুর রহমান, হেপাটাইটিসের সংক্রমণ পদ্ধতি কি কি রয়েছে? প্রফেসর ফজল করিম যেভাবে বললেন, এ বি সি ই এই চারটা আমাদের সংক্রমণ হয়। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, বি আর সি। বি আর সির সংক্রমণ হয় প্যারেন্টাল রুট। প্যারেন্টাল মানে সুই, সিরিঞ্জ, রক্ত উপাদান এবং স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে এটা ছড়াতে পারে। এছাড়া বাচ্চা যখন পজিটিভ মাদারের ভূমিষ্ঠ হয় তখনও এটা হতে পারে। বিশেষ করে এটা নার্সিংয়ের সময় এটা ট্রান্সমিশন হয়ে থাকে, তো যেটাকে আমরা ভার্টিক্যাল ট্রান্সমিশন বলি। এছাড়া এই ভাইরাস যেটা স্বল্পমেয়াদী হেপাটাইটিস করে থাকে, সেগুলো সাধারণত পানি কিংবা খাবারের মাধ্যমে আমাদের শরীরে ঢুকে থাকে। ধন্যবাদ আপনাকে। ডাক্তার মোহাম্মদ ফজল করিম, আপনার কাছে আসছি, সেটি হচ্ছে শুনছিলাম আপনার কাছ থেকে যে লক্ষণ উপসর্গগুলো আপনি বলছিলেন, চিকিৎসকের কাছে আসবার পর কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত করেন যে হেপাটাইটিস জনিত সমস্যা হচ্ছে? প্রথমত আমরা তো অনুমান যেটা হিস্ট্রি নিয়ে থাকি, রোগীর যে ইতিহাস, সেই ইতিহাস থেকে অনেকটা বুঝতে পারি। রোগী বমি হয়, সাধারণত বমি নিয়ে আসে, পেট ব্যথা, অনেক বেশি প্রসাব হলুদ হচ্ছে, তখনও চোখে তখন আসে নাই, পরবর্তীতে চোখে চলে আসে, জন্ডিস দেখতে পাই। এবং আমরা লিভার ফাংশন টেস্ট, যেটা মেইনলি আমরা যেটা বলি বিলিরুবিন করি, এসজিপিটি করি, তারপর হচ্ছে আল্ট্রাসাউন্ড করি, তারপর হচ্ছে অনেকে ভাইরাসের মার্কার করি, যদি হেপাটাইটিস বি এর মার্কার করি, তারপর এইচবিএসএজি, এই ভাইরাসের জন্য IgM/HAV আছে, ই ভাইরাসের জন্য ইভি IgM/HAV। এই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমরা মানে নিশ্চিন্ত হই যে একটা ভাইরাসটা আছে, এবং ভাইরাসের যে কারণটা সেটা আমরা জন্ডিসের পাশাপাশি জন্ডিসের কারণটাও পেয়ে যায়। অধ্যাপক ডক্টর সেলিমুর রহমান, জন্মকালীন সময়ে এই যে সংক্রমণ হচ্ছে সেটি আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? আসলে এটাই আমাদের দেশে একটা মেজর রুট অফ ট্রান্সমিশন অফ হেপাটাইটিস বি। তো এটাকে আমাদের অবশ্যই প্রিভেন্ট করতে হবে। আপনি জানেন যে এখন সরকার থেকে গত 18-20 বছর থেকে ইপিআই প্রোগ্রামের মধ্যে হেপাটাইটিস ভ্যাকসিনকে ইনকর্পোরেট করা হয়েছে। সেজন্য এটার মাধ্যমে আমরা উন্নত বিশ্বের মতো আমাদের হেপাটাইটিস বি আমাদের জনগণের মধ্যে যাতে না ছড়ায় সেটা প্রিভেন্ট করতে পারি, খুব ভালোভাবে করতে পারি। সেজন্য আমরা আশা করি আগামী যে ভবিষ্যতে প্রজন্ম আসবে তারা ওয়েস্টার্ন কান্ট্রির মতো অত্যন্ত লোয়ার ক্যারিয়ার নেট থাকবে আমাদের এই পপুলেশনের মধ্যে। এছাড়া একটা ট্রান্সমিশন আছে যেটা এটা দিয়ে আমরা মেজরিটি প্রিভেনশন করতে পারি, কিন্তু একটা পার্সেন্টেজ রয়ে যায়, এবং সেটাকে যদি আমরা প্রিভেন্ট করতে চাই তাহলে বার্ড ডোজ অফ হেপাটাইটিস বি ভ্যাকসিনকে আমাদের দেশে চালু করতে হবে। বার্ড ডোজ মানে আমরা যেটা প্রাইভেটলি আমরা আইসোলেটেড ওয়েতে আমাদের প্রাইভেট প্র্যাকটিসে দিয়ে থাকি, যে জন্মের পর 12 ঘন্টার মধ্যে হেপাটাইটিস বি ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবুলিন। তো এটা যদি এই বার্ড ডোজটা যদি আমরা চালু করতে পারি তাহলে এই অবস্থার অনেক অনেক উন্নতি হবে। ডাক্তার মোহাম্মদ ফজল করিম, এই যে আমরা কথা বলছিলাম হেপাটাইটিস নিয়ে, এর দীর্ঘমেয়াদী জটিলতা কি কি রয়েছে? আমি আগে বলে ফেলছি, দীর্ঘমেয়াদী জটিলতা যেটা হচ্ছে যে আমি প্রথমে বলছিলাম যে এটা হচ্ছে নীরব ঘাতক, দীর্ঘদিন অ্যাসিমপ্টোম্যাটিক থাকে, তারপর জটিলতা শুরু হয়। জটিলতা যখন শুরু হয় তখন অনেক দেরি হয়ে গেছে। যেমন মনে করেন পেটটা ফাঁপা, রোগীরা এসে যে স্যার পেটটা ফাঁপা মনে হচ্ছে, তখন আল্ট্রাসাউন্ড করে দেখলাম যে এর মধ্যে পেটে পানি চলে আসছে। এর পাশাপাশি যেটা হচ্ছে রোগী জন্ডিস দেখা দেয়, জন্ডিস। তারপর হচ্ছে গলার, আমরা এন্ডোস্কোপি করে দেখি গলার শিরা মোটা হয়ে গেছে, সেখান থেকে একটা রক্তক্ষরণ একটা ঝুঁকি থাকে। আবার দেখা সবচেয়ে যেটা হচ্ছে আল্ট্রাসাউন্ডে দেখি যে লিভারটা ছোট হয়ে গেছে, শ্রিঙ্ক করে গেছে, সিরোসিস। এর পাশাপাশি অনেকের দেখা যায় একটা ছোট, যদিও পার্সেন্টেজ খুবই কম, তারপর আমরা পাই যে লিভার ক্যান্সার, এটা একটা বড় একটা ঝুঁকি। সেটি হতে আসলে কতদিন সময় নেয়? সেটা হেপাটাইটিস বি, এটা আসলে কোনো সময়সীমা নেই। হেপাটাইটিস বি ডাইরেক্টলি করতে পারে লিভার ক্যান্সার, অনেক সময় সিরোসিস করে, তবে সিএতে অনেক দিন সময় লাগে। সাধারণত দেখা যায় যে সংক্রমণ শরীর ভাইরাস ঢোকার পরে সাধারণত 15 থেকে 20 বছর সাধারণত সি এর ক্ষেত্রে, কিন্তু বি এর কোনো সময়সীমা তেমন নাই। জি, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডাক্তার সেলিমুর রহমান, হেপাটাইটিসের এই বিষয়গুলো নিয়ে আমরা আপনার কাছ থেকে আরো জানবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। ধন্যবাদ। দর্শক,
বিকন প্রেজেন্স বিশ্ব হেপাটাইটিস দিবস 2025-এর আরটিভির বিশেষ আয়োজন হেলথ ফর অল অনুষ্ঠানে আজকে আমরা শুনছি হেপাটাইটিস বি ও সি নিয়ে। আজকের আলোচনায় সঙ্গে আছেন ল্যাবেইড স্পেশালাইজড হাসপাতালের হেপাটোলজি বিভাগের কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার সেলিমুর রহমান এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার মোহাম্মদ ফজল করিম। আলোচনার পরবর্তী অংশে ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে। সঙ্গেই থাকবেন। আবারও ফিরে এলাম বিকন প্রেজেন্স বিশ্ব হেপাটাইটিস দিবস 2025-এর আরটিভির বিশেষ আয়োজন হেলথ ফর অল অনুষ্ঠানে। আজকের আলোচনায় সঙ্গে আছেন ল্যাবেইড স্পেশালাইজড হাসপাতালের হেপাটোলজি বিভাগের কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার সেলিমুর রহমান এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার মোহাম্মদ ফজল করিম। ফিরছি আলোচনায়। ডাক্তার মোহাম্মদ ফজল করিম, বর্তমান বাংলাদেশে হেপাটাইটিসের বর্তমান প্রেক্ষাপট কেমন দেখছেন আপনি? আমাদের সেলিমুর রহমান স্যার প্রথমেই বলেছেন যে এটা সুদূর প্রসারিত ব্যাপক আছে। স্বাধীনতা উত্তর আমরা 10% ছিল, বর্তমানে কমে এসে ইপিআই শিডিউল বিভিন্ন আমরা জনসচেতনতা এবং ভ্যাকসিনেশনের ব্যাপক প্রচারের জন্য আমাদের এখন আন্ডার 5% নিচে 4% কোনো ইয়েতে দেখা যায় যে সাধারণ জনগণের মধ্যে হেপাটাইটিস বি হচ্ছে 4 to 5%, সিটা হচ্ছে 1%। তো এই 1% হলো কিন্তু আমাদের বিশাল জনগোষ্ঠী, মনে করেন যে 17-18 কোটির মধ্যে 1% হিসাব করেন, কিন্তু বিরাট একটা জনগণ। কিন্তু তাহলে এটা কিন্তু ব্যাপকতা বেশ। আগের তুলনায় কি সেটি সংখ্যা বাড়ছে? কমে আসতেছে। কারণ হচ্ছে হচ্ছে সচেতনতা আছে, ভ্যাকসিন, তারপর হচ্ছে আমাদের আপনার ব্লাড ট্রান্সমিশনের আগে আমরা টেস্ট করে থাকি, এবং আগে যেভাবে টেস্ট করা হতো তার চেয়ে এখন তো এলাইজার মাধ্যমে করা হয়, ফলে অনেক কমে আসছে। এছাড়া ভ্যাকসিনেশন হচ্ছে, ভ্যাকসিনেশনের মধ্যে তো আমরা অনেক হচ্ছে। আর নবজাত শিশু হচ্ছে যাদের মা পজিটিভ তারা তো ভ্যাকসিন পেয়ে থাকে। এভাবে অনেক কিছু, অনেক অ্যাক্টিভিটিসের জন্য আগে চেয়ে অনেক কিন্তু কমে আসছে। ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডাক্তার সেলিমুর রহমান, আমরা আপনার কাছ থেকে জানবো যে বিষয়টি, সেটি হচ্ছে হেপাটাইটিস এই রোগটি হয়েছে সমাজের দৃষ্টিকোণ থেকে কিংবা বৈষম্যের দৃষ্টিকোণ থেকে কোনো তারতম্য লক্ষ্য করেন কিনা এই ধরনের রোগীদের সাথে? মানে রোগীর প্রতি অ্যাটিটিউড। নিশ্চয়ই। আমরা শিলা শালকের একটা বই পড়েছিলাম, সেখানে উনি একটা কমেন্টস করেছিলেন, ডোন্ট ট্রিট দ্য হেপাটাইটিস বি পজিটিভ কেসেস অ্যাজ দ্য লেপার্স অফ প্রিভিয়াস ডেজ। মানে আগে যেরকম লেপ্রোসি রোগীর সঙ্গে যে ব্যবহার করা হতো দূর, এখন কিন্তু তাও করা হয় না। লেপ্রোসি কিন্তু খুবই ইজি টু ট্রিট, সেরকম ভাবে বি ভাইরাস রোগীকে কিন্তু সেরকম ভাবে যেন না করা হয়। সেজন্য আমাদের রোগীর প্রতি আন্তরিক হতে হবে এবং আমাদের সঠিক ধারণাটা তাদের দিতে হবে। অনেকে মনে করে যে, এমনও মনে করে যে হেপাটাইটিস বি রোগীর বাতাস লাগলে বোধহয় আমার হেপাটাইটিস বি হয়ে যাবে। তা কিন্তু না। ক্যাজুয়াল কন্ট্যাক্টে লুঙ্গি পরলে, কাপড় পরলে, একই প্লেট ব্যবহার করলে, সাথে খাওয়া দাওয়া, চলাফেরা, স্কুলিং করলে এটা কিন্তু ছড়ায় না। এটা ছড়ায় যদি আপনি হেপাটাইটিস বি রোগীর ব্যবহার করা কোনো সিরিঞ্জ দ্বিতীয়বার ব্যবহার করেন, তাহলে ছড়াতে পারে। তার রক্ত টেস্ট না করে, পরীক্ষা না করে যদি কোনো রোগীকে দেন, তার হতে পারে। বা যেটা আমি বললাম, স্বামী স্ত্রী একজনের থেকে একজন এবং পজিটিভ মাদার থেকে বাচ্চার হতে পারে। কাজে এগুলি যদি আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে আমরা একটা হেপাটাইটিস বি রোগীকে কিন্তু সমাজে নর্মালি অন্যান্য বাচ্চার মতো, অন্যান্য মানুষের মতো নর্মাল চলাফেরা, চাকরি বাকরি, ইভেন সবকিছু সে সামাজিক কার্যক্রম। বৈষম্য কিন্তু আমরা করি, কিন্তু আমরা শিক্ষার মাধ্যমে, প্রচারের মাধ্যমে আমরা বলতে চাই যে বৈষম্য কোনোভাবেই করা উচিত না, বৈষম্য করা উচিত না। ইভেন কোনো ক্ষেত্রে কোনো কোম্পানি HSBS পজিটিভ হলে চাকরি দিতে চায় না, এটা একটা বৈষম্য। আমরা মনে করি এটার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে, ইভেন প্রয়োজনে আইনের ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ আপনাকে। ডাক্তার মোহাম্মদ ফজল করিম, আমরা অনেক সময় দেখি যে নানা ধরনের অপচিকিৎসা হচ্ছে এই হেপাটাইটিস রোগটিকে ঘিরে। কি অপচিকিৎসা হচ্ছে? আপনারা দেখবেন যে অনেক কিছু অপচিকিৎসা রোগীদের কাছ থেকে পেয়ে থাকে। পানি পড়া আছে, গোসল করানো আছে, মাথায় যে নেড়া করে দেয়, লাল টিপ দেয়, অনেক কিছু আছে। আমাদের কাছে রোগী আসে, আমরা দেখলেই বুঝে যায় এখানে একটা লাল ইয়ে করে আসছে অনেকে। তো এটা তো আসলে রোগীর লাভে চেয়ে ক্ষতি করে দিয়ে আসে। পানি পড়ার ব্যাপারটা হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস যেটা হচ্ছে, সেটা তো আপনি 90% কিওর হয়ে যায়, সেটা কিছু করা লাগে না। ওই ঝড়ে বকের মতো তারা ক্রেডিট পেয়ে যায়।
এবং এই ক্রেডিটের জন্য তারা দাঁড়িয়ে আছে। আসলে তারা মনে করে যে মানুষজনও মনে করে যে না ওটার জন্য হয়েছে, আসলে স্বাভাবিকভাবে বেড রেস্টে তো হয়ে যেত। যেটা হচ্ছে হেপাটাইটিস বি সি, যেটা হচ্ছে ক্রনিসিটি, সেটা তো ওদের আর তো কিছুই করতে পারে না, সেটা তো আমাদের কাছে আসতেই হয়। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডাক্তার সেলিমুর রহমান। আমরা যদি একটু আপনার কাছ থেকে বিস্তারিতভাবে জানতে পারি, সেটি হচ্ছে হেপাটাইটিস এই রোগটির চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে বর্তমান বাংলাদেশে? হেপাটাইটিস তো আসলে সবগুলি বলতে হয়, বি হেপাটাইটিস, সি হেপাটাইটিস। তো বি হেপাটাইটিস আমি বললামই যে বেশিরভাগ রোগী অ্যাডাল্ট ইনফেকশন, 90% ভালো হয়ে যায়। যারা ক্রনিক ক্যারি হয় তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে যাদের চিকিৎসা দরকার শুধুমাত্র তাদেরকেই চিকিৎসা করতে হবে। তাদেরকে চিকিৎসা করার আমাদের যে ওষুধগুলি সেগুলো আমাদের দেশে পাওয়া যায় এবং অত্যন্ত সবগুলি ওষুধই আমাদের দেশে সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়া হেপাটাইটিসের যে জটিলতাগুলো, লিভার সিরোসিস, লিভার ক্যান্সার, এগুলোর সব রকম চিকিৎসাই আমাদের দেশে হয়। একমাত্র লিভার ট্রান্সপ্ল্যান্ট যেটা এক্সট্রিম অবস্থায় যেটার প্রয়োজন হয় সেটা আমাদের দেশে মাঝে মাঝে হয়, তবে নিয়মিত এখনো হচ্ছে না। তবে আমরা আশা করি খুব শীঘ্রই নিয়মিত এই লিভার ট্রান্সপ্ল্যান্ট শুরু হবে। ডাক্তার মোহাম্মদ ফজল করিম, ভ্যাকসিনের যে বিষয়টি রয়েছে হেপাটাইটিস রোগটিকে কেন্দ্র করে, সেই বিষয়টি সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানবো। হেপাটাইটিস বি কিন্তু একটা প্রতিরোধযোগ্য রোগ এবং আমরা সময় মতো যদি ভ্যাকসিন নেই তাহলে এই একটা জটিল রোগকে আমরা প্রতিরোধ করতে পারি। শুধু প্রতিরোধ না, এর জটিলতা, সিরোসিসের মতো জটিলতা, ক্যান্সারের মতো জটিলতাকে আমরা ইজিলি প্রতিরোধ করতে পারি। কোন বয়স থেকে? এটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের তো ইপিআর মধ্যেই বর্তমানে অন্তর্ভুক্ত, যে বাচ্চা ভূমিষ্ঠ হয় 6 সপ্তাহের মধ্যে পেয়ে যায়। সুতরাং একটা যে কোনো আর্লিয়েস্ট এজ থেকে পেতে পারে। এছাড়া যারা ভ্যাকসিনেশন না থাকে তারা যে কোনো বয়সে নিতে পারে, কোনো এটার এজের কোনো বার নেই, যে কোনো বয়সে নেওয়া যায়। ইভেন আপনার প্রেগন্যান্সিতেও নেওয়া যায়, কোনো সেফ, এটা এই ব্যাপারে কোনো নাই। ভ্যাকসিনের ক্ষেত্রে কয়টি ডোজ নিতে হয়? ভ্যাকসিনের ক্ষেত্রে সাধারণত আমরা 016 একটা শিডিউল আছে। এছাড়া যা কারো অ্যাক্সেলারেটেড শিডিউল আছে 012-12, অর্থাৎ প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, তারপর 12 মাস, অথবা প্রথম মাস, দ্বিতীয় মাস, 6 মাস। এভাবে যে কোনো দুইটা শিডিউলে যে কোনো একটা নিলেই প্রতিরোধ করা যাবে। অধ্যাপক ডাক্তার সেলিমুর রহমান, আমরা অনেক সময় দেখি যে রোগীরা একেবারে জটিল অবস্থায় চিকিৎসকের শরণাপন্ন হন। সেক্ষেত্রে আসলে হেপাটাইটিসের জটিলতা রোধে কি কি ওষুধ রয়েছে আমাদের দেশে? প্রথমেই বলেছিলাম যে যার চিকিৎসা দরকার, হেপাটাইটিস বি কিংবা সি, এই চিকিৎসা যাদেরকে দিতে হবে, এই ওষুধগুলো আমাদের দেশে কিন্তু অ্যাভেলেবেল। এবং আমি প্রথমেই বলেছিলাম এই যে সুলভ মূল্যে এটা অ্যাভেলেবেল, মানে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। যদি আমরা গরিব থাকার কারণে হয়তো কিছুটা অসুবিধা হয়, কিন্তু তারপরে উন্নত বিশ্বের চেয়ে অনেক অনেক কম দামে আমাদের দেশে এই ওষুধগুলো পাওয়া যায়। এবং বিকন ফার্মাসিউটিক্যালস আমরা ব্যবহারকারী থাকি ওষুধগুলো, যেরকম এটা বি ভাইরাসের চিকিৎসার ব্যাপারে ব্যবহার করি, সি ভাইরাসের চিকিৎসার ব্যাপারে ব্যবহার করে থাকি, সিরোসিস অফ লিভারের চিকিৎসার ব্যাপারে ব্যবহার করে থাকি, ইভেন কি লিভার ক্যান্সারের উপরেও এই বিকন ফার্মাসিউটিক্যালসের ওষুধ রয়েছে এবং আমরা নিয়মিত সেই ওষুধগুলি ব্যবহার করে থাকি। সফলতার হার কেমন দেখছেন? সফলতার হার আমাদের তো বিভিন্ন রকমের স্টাডি আছে, তো আমি এই স্টাডি ডাটাগুলি এখন না বললাম, কিন্তু সফলতার হার খুবই ভালো, আশাব্যঞ্জক। ডাক্তার মোহাম্মদ ফজল করিম, বিশ্ব হেপাটাইটিস দিবস 2025 এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কি প্রত্যাশা করছেন সামনের দিনগুলোতে? বিশ্ব হেপাটাইটিস লেটস ব্রেক দ্য ব্যারিয়ার। আমাদের যেটা হচ্ছে এখন সময় আসছে শুধু প্রচার নয়, আমরা এগিয়ে যেতে হবে কর্মসূচির মাধ্যমে, যাতে আমরা WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে টার্গেট 2030-তে অ্যাচিভ করা যায়, নিউ ইনফেকশন, নতুন সংক্রমণ যাতে 90% কমিয়ে আনা এবং হেপাটাইটিসের মৃত্যুর হার 65%-এর নিচে নামায় আসা, সেটা আসলে আমরা অ্যাচিভ করতে পারবো। এটার জন্যই আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আমাদেরকে আরও সচেতন হতে হবে। আমাদের ওষুধকে আরও সহজলভ্য করতে হবে, ভ্যাকসিনকে সহজলভ্য করতে হবে এবং প্রান্তিক পর্যায়ে যাতে এটা পাওয়া যায় সেটাও নিশ্চিত করতে হবে। এবং এই ব্যাপারে প্রাথমিক চিকিৎসা অংশ নিয়ে আসা হয়, তাহলে আমরা অনেক এগিয়ে যাব এবং আমাদের প্রত্যাশা পূরণ হবে। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডাক্তার সেলিমুর রহমান, দর্শক যারা রয়েছেন, রোগী যারা রয়েছেন, তাদের কাছে কি প্রত্যাশা থাকবে বিশেষত আজকের এই বিশ্ব হেপাটাইটিস দিবসে? আমার যেটা প্রত্যাশা থাকবে যে আমরা ইপিআই শিডিউলের মধ্যে বাচ্চাদেরকে ইনক্লুড করে ফেলেছি। যারা বাচ্চাদের বাইরে আছেন
তারাও যেন এই ভ্যাকসিন সম্বন্ধে সচেতন হন এবং যার যেরকম অর্থনৈতিক ক্যাপাবিলিটি আছে সেই ক্যাপাবিলিটির মধ্যেই যেন সবাই আমরা এই ভ্যাকসিন নেই এবং আগামী প্রজন্ম যেন এই হেপাটাইটিস বি থেকে মুক্ত থাকি এবং এই হেপাটাইটিস সি কিভাবে ট্রান্সমিশন হয় আমরা যেন জানি। এবারের যে হেপাটাইটিস দিবসের যে স্লোগান হেপাটাইটিস লেট আস ব্রেক দি ব্যারিয়ার, আমাদের যতগুলো ব্যারিয়ার আছে, ডায়াগনোসিসের যে ব্যারিয়ার, চিকিৎসার যে ব্যারিয়ার, অর্থনৈতিক যে ব্যারিয়ার, স্টিগমাটা যেটা খারাপ আইডিয়া, আমাদের যে ভুল আইডিয়ার যে ব্যারিয়ার, এই সবগুলিকে ব্রেক করে আমরা যেন এই প্ল্যানেট থেকে, বিশ্ব থেকে হেপাটাইটিস দূর করতে পারি। ধন্যবাদ। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। হেপাটাইটিস বি ও সি একটি স্বাস্থ্য সমস্যা নয় শুধুমাত্র, এটি একটি সামাজিক চ্যালেঞ্জও বটে। সঠিক সময়ে সঠিক চিকিৎসা, নিরাপদ রক্তগ্রহণ ও সচেতনতাই পারে এই ভাইরাসের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে। সবার জন্য সুস্থ, সুন্দর, স্বস্তিময় জীবনের প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা।